যাত্রাপথে আমি শায়লা, পিতৃমাতৃহারা দুই ছোট্ট ভাইয়ের দায়িত্ব কাঁধে চেপে বসবাসকারিণী এক যুবতী। স্বাভাবিকত একরকম ভয় পায় যুবতী মেয়েরা একা বেরোতে। আমি তোর মধ্যে কখনো নিজেকে ঢোকাতে আগ্রহী না। নিজে যেমন তেমন হলেও সহোদরকে কোলে পিঠে পালনের কর্তব্য আমায় গিরা। আমি একটা কাপড়ের কোম্পানির কর্মরতা। মাস শেষে মোটা অঙ্কের টাকা আমরা তিনজনের তীরে চালিয়ে নেয়। বেশ চমকপূর্ণ জীবনে আমি অক্ষম ছিলাম, কিংবা বলতে পারি ইচ্ছুকও নয় তেমন, না হলে হয়তো অহংকারী হয়ে উঠতাম। প্রত্যেকবার আমাদের কাপড় কিনতাম আমার জানাশোনা দোকানপাট থেকে। এবার ওরা বায়না ধরলো রাস্তার পাশে অন্য একটা শপিং মল থেকে কিনবে বলে। অভিভাবক বটে, দিদিও তো হই, তাই বায়না পূর্তির জেদ ধরে। তবে আমার হাত অনেকটা খালি তখন, তাই বাহানাও করছিলাম। ভেতরে ঢুকি দেখি যা বড় মল, অনেক দামি হবে সবকিছু। তাই মন ভেঙে গেল। সব দেখছিলাম, ওদের জন্য পছন্দও করছিলাম, কিন্তু টাকা ছিল না। সামনে ঈদ উৎসব আসছে, ওদের বায়না পূরণ করাটা আমার জেদ। শেষ পর্যন্ত দুজোড়া কোট প্যান্ট খুব পছন্দ আসে, তবে আমি ওদেরকে বাহানা দেখাই যে আমার পছন্দ হয়নি। বেশি চেদাচেদি করলে ওদেরকে খুব বকি, কিন্তু আমার চোখে জল ছিল। তখনই শুনেছিলাম কোনো পুরুষালী স্বরে, এক্সকিউজ মি ম্যাম। পেছনে ঘুরতেই দেখি কেউ ছিল না সেখানে। ভাবছিলাম খেয়ে হাফলো, একটা সুযোগ পেলাম। তো সঙ্গে সঙ্গে চোখের জল মুছে কাউন্টারের দিকে এগিয়ে কোনো কর্মকর্তাকে ওই দুই ড্রেস দেখে বললাম, সামনের সপ্তাহে কিনবো, এটা একটু আলাদা করে রাখেন প্লিজ। ঘুরে আগের জায়গায় গেলাম আর রুষ্ট অভিমানী দুই ভাইকে নিয়ে ঘরে ফিরলাম। ঘরে ফিরে আমার সাথে তো তাদের কোনো কথা নেই, তবে নিজেরা ফুর্তি করছিল বেশ। আমি দিদি হয়ে তাতেও খুশি ছিলাম। দেখলাম কিছু চকলেট সহ উপহার আদি গ্রহণ করেছে। জিজ্ঞাসিলাম, কি রে, এসব তোরা কোথায় পেলি? তারা বলেন, তুমি এই তো বকলে, তোমার সাথে আর আমাদের। ঠিক আছে, তবে আমিও আর কথা বলছি না তোদের সাথে। আমি মুখ ঘুরিয়ে বসে থাকলাম। ওরা দুজনে ফিসফিসিয়ে কিছু বলছিল। আমি একটু কান বাড়ালাম। আরে দিদির সাথে কথা বলতে তো হবে, আরো এই কথাটা তো জানা উচিত ওর। হঠাৎ ওরা আমায় ডেকে বলল, দিদি আরের বেলা এবার দিয়েছে পারে। ওরে বাবা, আমার দুই বাচ্চা কবিতা বানাচ্ছে বসে বসে। দিদি আজ তো আমরা, কাল অন্যথা তোমার জন্য কবিতা বানাবে। এসব বলছিস? আর তোরা এসব কোথায় পেলি সেটাও কিন্তু বলিস নি কোনো। জানো দিদি, একবার তুমি আমাদের বকে শোকে পেছনে কোথাও গেছিলে না? তখন আমরা একা বই পেয়ে গেছিলাম খুব। এক হ্যান্ডসাম দাদা আসেন আমাদের পাশ দিয়ে এবং এগুলা দিয়ে যান। তিনি আরো বলছিলেন, তোমাদের দিদি খুব সুন্দর। তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন দেখে আমি তড়িমড়ি বললাম, এই চেনি, কে আপনি? ও হ্যাঁ, এখানে আবার এলে আমায় জানতে পারবে। এখন আমায় দাদা বলে ডাকতেই পারো তোমরা। বাবা, আঙ্কেলই তো ঠিক আছে। জি, আঙ্কেল বসে লাগি নাকি? বাই তো বলো। হ্যাঁ, দিদি দিকে কি দেখছিলে? চোখ সামলান ব্রো, বেশ পাকা তো তোমরা। আমি বলছিলাম তোমাদের দিদির মন খুব সুন্দর। তোমাদেরকে বকছেন, কিন্তু নিজের চোখে অশ্রুপাত ঠিকই করছেন। তোমাদের জন্য যা কিছুই করতে পারেন তিনি। তো আশা রাখো তোমাদের পছন্দসই ড্রেস পরের বার পেয়েই যাবে। আমি চুপচাপ ওদেরকে শুনছিলাম। এবার বললাম, কেউ দু চার কথা বললো আর তোরা ওর থেকে উপহার, চকলেট ইত্যাদি নিয়ে নিলি। টাকা দিয়েছিস কি? না, আদর করে কেউ কিছু দিলে তাকে তো অপমান করতে হয় না। তুমি তো সকালে অজ্ঞাত কেউ কিছু দিলে ঠপ করে হাতে কেন নেব? আমায় ডেকে জিজ্ঞেস তো করতে পারতিস অন্তত। উনি তো বলেছেন আবার গেলে পাবো, তখন পরিচয় হয়ে যাবে সবার। সেদিনকার মতো কথাটা ছেড়ে দিলাম। আমিও চাইছিলাম কোন এমন ছেলে হবে যে নিজেকে মহাপুরুষ মনে করে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। পরের সপ্তাহে মলে যেতে পারিনি, কোম্পানিতে কাজের প্রেশার ছিল তাই।
এদের একদিন আগে মাত্র যাই তাড়াহুড়ো করে বাড়িতে কাপড়ের খোঁজ নিতে, কেননা এই দিন ভিড়ও থাকবে বটে, আর তো দামে কত আগুন লেগে যেতে পারে। অবশ্য আজ হাতে কিছু টাকা আছে, এদের জন্য অ্যাডভান্স নিয়েছিলাম। তাই রিসেপশনিস্টকে গিয়ে কাপড়গুলোর কথা জিজ্ঞাসাতেই বের করে হাতে তুলে দিল। পেমেন্ট করতে লাগলাম তো ও খুশি হয়ে বলল, ম্যাডাম একটা পেমেন্ট 2 উইকস আগেই হয়ে গেছে। কি, কে করেছে পেমেন্ট? আপনি টাকাটা রাখেন তো। সরি ম্যাডাম, ডাবল পেমেন্ট নট অ্যাকসেপ্টেবল। তখন একটা টল ফিগারের হ্যান্ডসাম যুবক থেকে আমার পাশে দাঁড়িয়ে বলছিল, আমি করেছি পেমেন্ট, এদিকে আসুন কথা বলা যাক। পাশে যেতেই আমার দুই ভাই ওই ছেলেটাকে জড়িয়ে ধরলো, যেন তারা ওকে জানে। আমার খানিকটা রাগ হচ্ছিল, আমি ওদের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলাম, এই সত্যি সত্যি করে বলতো, এই কি সেই দিনের আজনবী ছিল? হ্যাঁ, দেখে বুঝতে পারছো, এনার মতো পারফেক্ট আর একজনও আগে দেখিনি। বিশ্বাস করো দিদি। এবার আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম, আপনি কে, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, খুব মহাপুরুষ। আমার খরচা আমি দিয়ে দিতাম, আপনি টাকা দিয়ে টাকার অহংকার দেখালেন। এটা কি আপনার বাপের মল? ব্যাস ব্যাস ব্যাস, কত প্রশ্ন। আপনি কি ফাজলামি করেন আমার সাথে? আরে আমার দেখতে কি খারাপ ছেলে মনে হয়? ভালো মনে হবেই বা কেন? আপনি কোথাকার ম্যানেজার? হ্যাঁ, এটা আমার বাপের মল। আর হয়েছে, আর বিষাদ লম্বা গল্প শোনাতে হবে না। আসছে মহাজন, শুনেন এই টাকাগুলো রাইখে আর কখনো আমার পথে আসার চেষ্টা করেন না, যেন আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে চাই না। টাকা শোধ করতে চাইছেন করুন, কিছু বলবো না। অবশ্যই আপনি একজন সৎ মানুষ। তাই আমার পরিচয় জানতে চাইছেন তো? এই হলাম আমি। এই কাপড় ডিজাইন শো করার যারা মডেল থাকে না, ওর মধ্যে ছেলেটার ফটো দেখতে পেলাম না। বড় অবাক হলাম আর ভাবলাম, তবে তো এই ছেলে খারাপ হওয়ার কথা না, বিষয়টা কি হয়েছে জানতে হবে। জিজ্ঞাসা নন্দনে ছেলেটির দিকে চেয়ে রইলাম। ছেলেটি বলল, আমার নাম সাগর, সাগর মৃধা। পেশায় একজন মডেল, আর এই মলের রিজার্ভ মডেল জেন্টস ড্রেসেসের। ওই দিন আমি আপনার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ভাইদের বকছেন, কিন্তু আপনি কাঁদছিলেন। এটা তো বুঝতে পারছিলাম কোনো নিরুপায়তা হবে নিশ্চয়। চাইছিলাম মনুষ্যত্বের খাতিরে আলোচনা করি আপনার সাথে, তাই আপনাকে ডাক দিই। তৎক্ষণাৎ আপনার ভাইরা আমায় দেখে ফেলে, আর সঙ্গে মডেলিং, অ্যাডভার্টাইজিংও। ওদের সাথে কথা বলতে লাগি, দেখলাম আপনি রিসেপশনে যাচ্ছেন। বাচ্চাদের সাথে গল্প সল্প করে মন জুড়িয়ে গেল। নিজের পক্ষ থেকে কিছু বিস্কিট দিয়ে দিলাম। পরে আবার মনে হয়েছিল আপনি ওদের বকাবকি করতে পারেন, তবে কাউকে কিছু দিয়ে ফেরত নেওয়াটা সুবাদ হয় না, তাই থাকলো। আপনাদের প্রস্থানের পরের সপ্তাহে দেখলাম কিছু গ্রাহক এই বস্ত্রগুলা কিনতে ইচ্ছুক, তাই আমি পেমেন্ট করে রেখে দিলাম যাতে রিজার্ভ থাকে। ও, এত কথা বললাম মাত্র ও উত্তর করলেন। তো কি বলার আছে? আপনার ঋণ সুদ করে দিয়েছি, এখন বরং যাই। চলো চলো সানি, একদম কিন্তু দুষ্টুমি চলবে না বলছি। ভাইদার নাম কি? আপনার কি কাম? বর্তমানে ফ্রি আছি। ওদের নাম জানার কি কাম? ও এই কথা বুঝিয়ে বলতে হয়তো। আমি আমার পরিচয় জানালাম, বদলে জানা তো চাই। আমি কিছু বলার আগে ওরা বলে উঠল, আমি সানি, আর আমি অনেক। তোমাদের দিদির নামটা কি? শায়লা। বাহ, ভারী মিষ্টি নাম তো। তিনজনেরই। আমি সানি আনিকের দিকে চেয়ে বললাম, হয়ে গেছে, এবার চলি সানি। অনেক আর দেরি করো না, এবার বাড়ি চলবে আমার সাথে। চুপচাপ চলো। বাইরে বেরোতেই ঘুরঘুর মেঘের আওয়াজ। হৃদকোণে খরাত করে টনক নড়ল। এই সন্ধ্যায় মেঘ ঢাকা আকাশের বিদ্যুৎ চমক চোখে পা কিভাবে ঠেলবো এই বাচ্চাদেরকে নিয়ে। দেখি অগুছালো কথাবার্তার প্রতীক সাগর বৃষ্টির ফোঁটার আবেশে ছেয়ে আছে। আমার ভাইদেরকে বলছিল, অনেক দেখো তো তোমাদের ভাগ্য, সেও তোমাদেরকে আমার কাছে রাখতে চায়। তোমাদের এই জেদি দিদি না জানি আমার সাথে কি সমস্যা, ভাগতে চাইছেন।
আমার থেকে? আমি সোনিয়ার আনিকের দিকে তাকিয়ে শুধু ওদের কথাই ভাবছিলাম। আনিক বলছিল, দিদি, ও দিদি, দিদি, এই বৃষ্টিতে বেরোনো তো অসম্ভব, তার চেয়ে বরং থেমেই যায়। এই সাগর ভাইয়ের সাথে পরিচিতিও জমে উঠবে, তবেই তো আর ওর সাথে কথা বলতে দেখলে বকবে না। সাগর বলছিল, এই যে হ্যালো, সব কাস্টমার চলেই গেছে ফ্রেমের দিকে, যারা বাকি তারা একা একা চলেই যাবে একসময়, কিন্তু আপনি এই ঝড় রাতে বাচ্চাদের নিয়ে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সুবিধার পাবেন না, তার চেয়ে বরং এটাই সুরক্ষিত জায়গা। ও শায়লা ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? সনি কাতরাচ্ছিল। ও দিদি, খুব ঠান্ডা লাগছে, শুইতে ইচ্ছে করছে তো। আমার আমার খুব ঠান্ডা লাগছে দিদি।